আচ্ছা, ওকে, এখন একটু খেয়াল করো, খুব সহজভাবে চিন্তা করবা। কি বলছে আমার? দ্রবের দ্রাব্যতা বের করতে বলছে, তাই না? তো দ্রাব্যতার আমরা ফর্মুলা কি জানি? জি ভাইয়া। দ্রাব্যতার ফর্মুলাটা কি জানি? যে উপরে থাকে কি, স্মল এমটা কি আসলে দ্রবের ভর না? এস ইকুয়াল হ্যাঁ, S equals to small m জি divided ভাইয়া। by capital M minus m। এখানে স্মল এমটা হচ্ছে দ্রবের ভর, আর ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব ইন্টু 100%। এই তো, তাই না? এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমার দ্রাব্যতা বের করার জন্য আমার কি লাগবে? দ্রবের পরিমাণটা লাগবে। দেখো তো এই প্রশ্নে দ্রবের পরিমাণ দেয়া আছে কি? দ্রব্যের পরিমাণ দেওয়া কত? আছে তো ভাইয়া। হ্যাঁ, কত দেয়া আছে? দ্রব্যের ভর দেওয়া আছে। এক্স্যাক্টলি 20.7 দেয়া আছে, তাই না? দ্রবের জি ভর কত? ভাইয়া। 20.7। এখন এইখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে আমাদের যে জি ভাইয়া। যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে কিন্তু দ্রব বা দ্রবণ যাই বলো না কেন, এগুলো কিন্তু গ্রাম এককে হিসাব করা আছে। ওকে, জি ভাইয়া। এখন খেয়াল করো, আমার হচ্ছে উপরে তো গ্রাম চলে আসছে, তাহলে নিচেও তো আমার গ্রামেই কি লাগবে? একটু খেয়াল করো তো, দ্রবণ মাইনাস দ্রব, এই মানটা আসলে কি? এটা দ্রবণ মাইনাস দ্রব মানে কি দ্রাবক না? জি ভাইয়া। এখন খেয়াল করো, আমি হচ্ছে এই দ্রাবকের পরিমাণটা বের করব। আচ্ছা, প্রশ্নটাতে একটু ঘুরে আসি। সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 110 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে দ্রবণের পরিমাণটা কত এখানে? 110 মিলিলিটার। দ্রবণ হচ্ছে 110 মিলিলিটার। আচ্ছা, এখন দ্রব 110 কিন্তু মিলিলিটার। এখন আমার দ্রবণ থেকে দ্রবটা বাদ দিতে হবে, দ্রবণ থেকে দ্রব বাদ দিতে হবে, কিন্তু আমার যে দ্রবটা দেয়া আছে এই দ্রবর পরিমাণটা কত? 20.7 কি গ্রাম না? তাহলে আমি মিলিলিটার থেকে কি গ্রাম বাদ দিতে পারবো? জি ভাইয়া। তাহলে দিতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? না, পারবো না। দ্রবণ থেকে দ্রব যে বাদ দিব, এই গ্রামটাকে আমার মিলিলিটার নিতে হবে। ঠিক আছে? তো গ্রাম থেকে আমি যদি মিলিলিটারে যাইতে চাই, জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, আমার দ্রবের আহ এইখানে আপেক্ষিক গুরুত্ব যেটা দেয়া আছে, আসলে আপেক্ষিক গুরুত্ব যে কথা, ঘনত্ব একই কথা। ওকে, আপেক্ষিক গুরুত্বের কোনো ইউনিট নাই, কিন্তু ঘনত্বের ইউনিট আছে। আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে ঘনত্ব একই জিনিস, কিন্তু ঘনত্বের একক আছে। ঘনত্বের একক কি আমরা জানি, যে গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার মিলিলিটার। এখন আমরা ঘনত্ব মানে তো আমরা জানি যে রো ইকুয়ালস টু কি এম বাই ভি। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? এম বাই রো, তাই না? জি ভাইয়া। এম তো আমরা জানি 20.7, আর রো, রো হচ্ছে কি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, কত? 1.15 যেটা দেয়া আছে। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 18, ইউনিটটা পাবো কি মিলিলিটার। বুঝতে পারছো? তার মানে আমার যে দ্রব আছে, এই দ্রবের আমি আয়তন বের করে জি ফেললাম ভাইয়া। মিলিলিটার। সো আমি দ্রবণ জানি 110 মিলিলিটার, দ্রব হচ্ছে 18 মিলিলিটার। সো আমি যদি এটা ভাগ বিয়োগ দেই, তাহলে আমি কিন্তু দ্রাবকের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমি পাবো হচ্ছে 92 মিলিলিটার। বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কিন্তু আমি পাইলাম হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটার ভর পাইলাম কত? 90 মিলিলিটার। ভর না তো, আয়তন। এটুকু বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার এখানে বসাইতে হবে, তাহলে দ্রবণ মাইনাস দ্রব 20.7। কিন্তু এইখানে খেয়াল করো তো, 20.7 এটা কি আমি গ্রামে বসাইছি না? কিন্তু আমার এইখানে যেটা পাইছি, এটা এম, জি ভাইয়া। ক্যাপিটাল এম মাইনাস এম, অর্থাৎ দ্রবণ মাইনাস দ্রব যেটা পাইছি, এটা কিন্তু 92 মিলিলিটার পাইছি। তাহলে এটাকে আমার গ্রামে যাইতে হবে, সূত্র এটাই। তাহলে এম, এম জি ইকুয়ালস টু ভাইয়া। কি? ইকুয়ালস হচ্ছে রো ইনটু ভি। তাহলে আমার এইখানে ভি কত? ভি হচ্ছে 92 মিলিলিটার। আর রো যেটা ঘনত্ব, যেটা আমি তো এখানে আমার যে দ্রবণটা আছে, এই দ্রবণটা বেসিক্যালি যেহেতু মেনশন করা নাই, সেটা আমরা পানিরই ধরে নিব। ঠিক আছে?
তো পানির ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার মিলিলিটার। তো 1 দিয়ে গুণ করলে গ্রাম পার মিলিলিটার, সো মিলিলিটার মিলিলিটার কাটা যায় 92 গ্রাম। এখান থেকে এটা মনে রাখলেই হবে 92 গ্রাম যে কথা, 92 মিলিলিটারও একই কথা। সো ভাইয়া লাস্টে এটা কি বললেন, পানিটা কেন, মানে লাস্টেরটা বুঝলাম না। এখানে একটু খেয়াল করে, এখানে আমার দ্রবণটা আলোচনা করা আছে না, সম্পৃক্ত জলীয় দ্রবণ। জি ভাইয়া। এইখানে হচ্ছে তো দ্রবণ যেটা বলছে, এই দ্রবণটা তৈরি করছে মানে কি, একটা দ্রাবকের মধ্যেই তো একটা দ্রব মিক্স করছে। তো এখানে দ্রাবকটা হচ্ছে পানি। নরমালি যদি কোনোটা দ্রাবক উল্লেখ করা না থাকে, স্পেসিফিক যদি কোনো দ্রাবক উল্লেখ করা না থাকে, তাহলে আমরা দ্রাবক ধরে নিব পানি। তো পানি দিয়ে আসলে জলীয় দ্রবণটা তৈরি করা হয়। বুঝতে পারলাম? জি ভাইয়া। পানির ক্ষেত্রে ঘনত্ব, পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে, বা 1000 কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব ইউনিটে হচ্ছে 1000, আর গ্রাম পার মিলিলিটারে হচ্ছে 1 ঘনত্ব। বুঝতে পারলা? জি ভাইয়া। ভাই এখানে তাহলে কি লিখছে, দ্রবণে পানির পরিমাণ বিয়োগ করছে যে? হ্যাঁ, বিয়োগ করলে এই যে দেখো, দ্রবণে পানির পরিমাণ মানে কি, এটা দ্রাবক না? দ্রবণে পানির পরিমাণই হচ্ছে দ্রাবক, যেটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। না বুঝলে কিন্তু বল। 110 - 18 কেন আচ্ছা, 110 হচ্ছে এই যে দ্রাবক, দ্রাবকের সূত্র কি বলো? দ্রাবকের সূত্র হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব। আমার এখানে দ্রবণ আছে 110 মিলিলিটার, আর দ্রব পাইলাম 18 মিলিলিটার। এই ও আচ্ছা, জি ভাইয়া। এইখানে পাবে হচ্ছে 92, আসলে পাবে মিলিলিটার, ঠিক আছে। আর 92 মিলিলিটার, এটার সাথে 1 গ্রাম পার মিলিলিটার গুণ করলে আমরা পাবো হচ্ছে 92 গ্রাম, একই কথা। বুঝছো? হ্যাঁ, এখানে ওয়ানটা কি গুণ করতে হবে? হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো যে আমি যে দ্রাবকের পরিমাণটা পাইলাম, দ্রাবক, আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি যে এখানে দ্রাবক পাইছি, খেয়াল করো, দ্রাবক যেটা পাইছি, দ্রাবকের পরিমাণটা কত পাইছি, 92 মিলিলিটার পাইছি না? জি ভাইয়া। আচ্ছা, আমার দ্রাব্যতার সূত্র কি? এস। এস ইকালস টু কি বলতো? দ্রব বাই দ্রাবক ইনটু 100, এটাই তো নাকি? জি ভাইয়া। দ্রব তো আমি জানি 20.7 গ্রাম। তাহলে আমার দ্রাবক যেটা আছে, এই দ্রাবক এটাও কি আমার গ্রামে বসাইতে হবে না? জি ভাইয়া। তো এখানে আছে কিসে, মিলিলিটার আছে না? সো মিলিলিটার থেকে আমি যদি গ্রামে যেতে চাই, তখন হচ্ছে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি এম ইকুয়ালস টু হচ্ছে রো ভি, ঠিক আছে। আয়তন যেটা থাকে সেটাকে ঘনত্ব দিয়ে গুণ করলেই আমরা গ্রামে যেতে পারবো। বুঝতে পারলা? জি ভাইয়া। আর এই জন্যই এই যে 92 মিলিলিটার আছে, এটার সাথে 1 গ্রাম পার মিলিলিটার আমরা গুণ করছি। 1 ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, সো গুণ করলে আলটিমেটলি 92 গ্রাম আসে। এই 92টা এই যে এখানে বসাবো, 92 গ্রাম ইনটু 100। এই জি ভাইয়া। বুঝতে পারছো না? কোথাও সমস্যা আছে বলো? না ভাইয়া, বুঝতে পারছি। নাই? পারবা? না ভাইয়া। আচ্ছা, এটা যদি পারো জি তাহলে আই ভাইয়া। হোপ যে এই যে এটাও পারবা। এটা এটা কিভাবে করবো বলো? ভাইয়া দ্রাব্যতা 30 বলতে তো হচ্ছে গিয়ে দ্রবণ মাইনাস দ্রব্য বুঝাইছে না? দ্রাব্যতা, দ্রাব্যতা কি কি বলো আরেকবার? দ্রাব্যতা দেয়া আছে। দ্রবণ মাইনাস দ্রব্য বুঝাচ্ছে না? না না না, দ্রবণ মাইনাস দ্রব মানে তো হচ্ছে দ্রাবক। দেখো দ্রাব্যতা কি, দ্রাব্যতার সূত্রটা কি জানো তুমি? এম বাই, এস ইকুয়াল টু এম, এম মাইনাস এম। হ্যাঁ, ইনটু 100, এটাই তো জানো তাই না? আচ্ছা, যেখানে এমটা কি, জি এমটা ভাইয়া। হচ্ছে দ্রব, তাই না? আর ক্যাপিটাল এম মাইনাস এম এটা হচ্ছে কি, দ্রাবক।
ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণ, বুঝছো? জি মানে এই প্রশ্নে দেখো দ্রাব্যতা দেয়া আছে 30, এম দেয়া নাই। দেখো দ্রবের কতটুকু দ্রব্য প্রয়োজন এটাই তোমার চাইছে, মানে স্মল এমটা চাইছে। তাহলে এইখানে দেখো তো ক্যাপিটাল এম কি দেয়া আছে? না, ক্যাপিটাল এম দেয়া নাই। ক্যাপিটাল এমটা কি? দ্রবণ ভাই দেওয়া আছে 500 মিলিলিটার। রাইট, ক্যাপিটাল এম দেয়া আছে 500 মিলিলিটার। কিন্তু এখন একটু খেয়াল করো তো, আমরা দ্রাব্যতার যখন অঙ্ক করি এই সূত্রে আমরা কিসে, কোন ইউনিটে করি? গ্রাম ইউনিটে করি না? জি ভাইয়া। এখানে দেয়া আছে কি মিলিলিটারে। তাহলে মিলিলিটার থেকে গ্রামে যাওয়ার জন্য আমরা কি করি? মিলিলিটার থেকে গ্রামে হ্যাঁ, আণবিক ভর দ্বারা। না, 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 না। দেখো এইখানে কি দেয়া আছে, আমার আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে না? একটু আগে বললাম আপেক্ষিক গুরুত্ব মানে কি, ঘনত্ব না? জি ভাইয়া। ঘনত্ব রো, রো হ্যাঁ ইকুয়ালস ভাইয়া। এম ডিভাইডেড বাই ভি। তো এইখানে এমটা হচ্ছে গ্রাম আর ভিটা হচ্ছে আয়তন, যেটা হচ্ছে ধরো মিলিলিটার। তো আমার যাইতে হবে গ্রামে, তার মানে এম এ যাইতে হবে। এম এম ইকুয়ালস টু কি, রো ভি। তার মানে আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে, ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব যেটা বলো সেটা গুণ করলে আমি কিন্তু গ্রামে যেতে পারি। তার মানে এই 500 মিলিলিটারের সাথে যদি 1.2 গুণ করো তাহলে তুমি গ্রামে যাইতে পারবে, বুঝতে পারছো? জি ভাইয়া। ক্যালকুলেশন করলে কত হবে? 500 গুণন 1.2, তার মানে হবে 600। এটা হচ্ছে 600 গ্রাম, বুঝতে পারলা? তার মানে এখানে 600 মাইনাস স্মল এম ইন্টু 100, সো এখান থেকে ক্যালকুলেশন করলে এম এর যে ভ্যালু আসবে সেটাই উত্তর, বুঝতে পারছো? জি ভাইয়া। ম্যাথটা পারবা তো নাকি? জি ভাইয়া। ওকে, এই ম্যাথটা পারো দেখো তো। এখানে তো তাপমাত্রার কথা আছে, ফ্যালাসিরও কথা আছে না ভাইয়া? এটা পারো না? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো প্রশ্নটা পড়া কি বলছে। প্রশ্নটাতে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা আছে 18, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কত, 18তে আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে কত, 18। আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে কত, 170, তাই না? বলছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে আনা হলে কত গ্রাম ক্যালাসিত হবে? আচ্ছা, দ্রাব্যতা মানে কি একটু আমাকে বলো তো, আমি কিছু আগে প্রশ্ন বলি। ধরো আমি তোমাকে বললাম দ্রাব্যতা 18, এই কথাটা মানে তুমি কি বোঝো? দ্রাব্যতা 18, এই কথাটা 100 মানে গ্রাম কি? দ্রবণে দ্রব্য আছে, জি জি এটাই না? জি। মানে দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম দ্রবণে দ্রব্য থাকবে 18 গ্রাম। 100 গ্রাম দ্রবণে না, হ্যাঁ। দ্রাব্যতার সংজ্ঞাটা কি বলতো? প্রতি 100 গ্রামে যতটুকু দ্রব্য থাকে, প্রতি 100 গ্রামে যতটুকু দ্রব্য থাকে। একটু আগে আমরা দ্রাব্যতার সূত্রটা পড়ে আসলাম যে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100, ঠিক আছে? প্রতি 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকে সেটা হচ্ছে দ্রাব্যতা। তার মানে কোনো একটা পদার্থের দ্রাব্যতা 18, এই কথাটা মানে হচ্ছে এখানে দ্রাবক হচ্ছে 100 আর এখানে দ্রব্য হচ্ছে 18। তাহলে দ্রবণ কত? 118। জি, 118, বুঝতে পারছো? আবার আমি বললাম দ্রাব্যতা হচ্ছে 170। দ্রাব্যতা দ্রবণ তো একই না? না, দ্রাব্যতা আর দ্রবণ তো এক না।
তুমি তো আচ্ছা, না না না, আলাদা তো। ভালো করে জি দেখো ভাইয়া, নাই। বুঝছি। আচ্ছা, 170 দ্রাব্যতা, 170 দ্রাব্যতা মানে কি? এখানে দ্রাবক হচ্ছে কত বলো তো? 100। হ্যাঁ, 100 গ্রাম। আর দ্রব কত? 170। আর দ্রবণ কত? 270 গ্রাম। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, যে এটা তো জানো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা থাকে, তাই না? আমরা জানি কিন্তু দ্রাব্যতা, দ্রাব্যতা মানে হচ্ছে জি কি ভাইয়া। সর্বোচ্চ ধারণ ক্ষমতা। দ্রাব্যতা মানে কি সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এটা কিন্তু আমরা জানি। এখন খেয়াল করো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা পদার্থ, ধরো এই পাত্রটা যে পরিমাণ পদার্থ ধারণ করতে পারবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি ওই পরিমাণ পদার্থ ধারণ করতে পারবে? না না। কম করবে নাকি বেশি ধারণ করবে বলো তো? ভাইয়া, কম করবে না? কম করবে, রাইট, কম করবে। সো খেয়াল করো, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইখানে একটু খেয়াল করো, দ্রাব্যতা, এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কত? 18। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে 118 গ্রাম দ্রবণে 18 গ্রাম দ্রব আছে, রাইট? জি ভাইয়া। সরি, এটা 20, এটা 20 ডিগ্রি সেলসিয়াস। আর নিচেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 170। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 170। এই কথাটার মানে কি? কথার মানে হচ্ছে 270 গ্রাম দ্রবণে দ্রব আছে 170 গ্রাম। 270 গ্রাম দ্রবণে দ্রব আছে কত? 170 গ্রাম। 270 গ্রাম দ্রবণে দ্রব আছে 170 গ্রাম। এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, যদি আমি এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে দ্রবণটা আছে, এটাকে যদি আমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তখন এই 270 গ্রাম দ্রবণে দ্রব কি 170 গ্রাম ধারণ করতে পারবে নাকি তার চেয়ে কম করবে? কম করবে। কম করবে, রাইট। তার মানে দেখো, প্রশ্নটা বোঝাচ্ছি যে এইখানে হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আয়তন হচ্ছে 270 গ্রাম, অর্থাৎ মনে করো 270 গ্রাম পানির মধ্যে, 270 গ্রাম পানির মধ্যে 170 গ্রাম দ্রব আছে, ঠিক আছে? 270 গ্রাম পানির মধ্যে 170 গ্রাম দ্রব আছে। এখন যদি আমি এটার টেম্পারেচার কমাইতে কমাইতে 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, তখন এই 270 গ্রাম দ্রবণে 170 গ্রাম দ্রব থাকবে নাকি তার চেয়ে কম পরিমাণ ধারণ করতে পারবে? কম পরিমাণ। কম পরিমাণ, রাইট। তার মানে 270 গ্রাম পানি ধারণ করতে পারে, ধারণ করতে পারে 170 গ্রাম, এবং এটা কততে? 50 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসে 270 গ্রাম পানি ধারণ করতে পারবে কতটুকু? অবশ্যই 170 গ্রামের কি কম। এই কথা দুইটা দেখো তো বোঝো কিনা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 270 গ্রাম পানি ধারণ করতে পারে জি ভাইয়া। 170, আর 50 ডিগ্রিকে 20 ডিগ্রি যদি আমি করি, তাহলে 270 গ্রাম পানি ধারণ করতে পারবে 170 গ্রাম দ্রবের চেয়ে কম। ওকে, ধরে নিলাম, ধরো ফর জি এক্সাম্পল ভাইয়া। এটা ধারণ করতে পারে ধরো 50 গ্রাম। ওকে, 50 গ্রাম ধারণ করতে পারে, তাহলে খেয়াল করো তো, জি টু ভাইয়া। সেভেন্টি গ্রামে ছিল দ্রব 170, তাহলে আমি যখন 50 ডিগ্রি সেলসিয়াসকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, তখন সেটা ধারণ করতে পারবে 50। তাহলে 170 থেকে তুমি 50 যদি বাদ দাও, কত আসে? 120 আসে না? তাহলে এই 120 গ্রাম পরিমাণ পদার্থ ক্যালাসিত হবে, বুঝছো? জি ভাইয়া। বুঝছো? হ্যাঁ, 50 গ্রাম কেন বাদ দিলাম? মানে ক্যালাসিত মানে এক্সট্রা কি পরিমাণ থাকবে এটা বলো। 50 গ্রাম তো দ্রবীভূত হয়েই যাবে, আর এক্সট্রা কি পরিমাণ থাকবে? এক্সট্রা যে পরিমাণ থাকবে ওইটাই ক্যালাসিত। বুঝছো কি তুমি?
ভাইয়া এটা বুঝি নাই। না ভাইয়া, কথা শুনতে পাই নাই। মানে এই পর্যন্ত বুঝলাম, 50 গ্রাম কিভাবে আসলো? আচ্ছা, এটা আমি এক্সাম্পল বলে দিলাম, মানে মানে ধরে নিছো যে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করতে পারে হচ্ছে 50 গ্রাম। আমি ধরে নিলাম, আমি ক্যালকুলেশন করব অবশ্যই। এটা আমি ধরে নিলাম যে ধরো 50 গ্রাম পরিমাণ ধারণ করতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াসে ধারণ করতে পারে 170, 20 ডিগ্রি সেলসিয়াসে ধারণ করতে পারে এই যে 50 ডিগ্রি সেলসিয়াসে ধারণ করতে পারে 170, আর 20 ডিগ্রি সেলসিয়াসে ধারণ করতে পারে মনে করো 50। এটা আমি আগে থেকে ধরো তোমাকে বলে দিলাম, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ। তাহলে আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন একটা দ্রবণকে জি টোয়েন্টি ভাইয়া। ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে এখানে অতিরিক্ত কি পরিমাণ পদার্থ থেকে যাবে? 120 না? জি ভাইয়া। তুমি দেখো, নর্মালি একটু চিন্তা করো, তুমি একটা পাত্রের মধ্যে চিনির একটা দ্রবণ নিছো, ঠিক আছে? চিনির এটা একটা তো দ্রবণ বুঝছি, নিছো। তারপরে? জি, বুঝি নাই, আবার একটু বলো কি বললা। না না ভাই, কিছু বলি নাই, বলছি যে বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি তাহলে বুঝে থাকো, এখন চলো আমরা ম্যাথটাতে যাই। ম্যাথটা কিভাবে করবো এটা দেখি। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্নটা দেখো কি বলছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা দ্রবের দ্রাব্যতা দেয়া আছে, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে। বলছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 20-তে আনা হলে কত গ্রাম ক্যালাসিত হবে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে কত, 50 ডিগ্রি সেলসিয়াস, এটাকে নিবা কিসে, 20 ডিগ্রি সেলসিয়াসে নিবা। ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নিবা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে, জি। এবং কতটুকু দ্রবণ, 250 গ্রাম দ্রবণ। ওকে, আর এই ধরনের অঙ্কে সবসময় দ্রাবকের জি রেসপেক্টে অঙ্ক ভাইয়া। করতে হবে, এটা মাথায় রাখবা। কিসের রেসপেক্টে? দ্রাবকের রেসপেক্টে, এটা একটু মাথায় রাখবা। শ্রাবণ। আচ্ছা চলো আমরা যাই, সিরিয়ালি যাচ্ছি। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত, 18, তাই না? জি আর ভাইয়া। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত, 170। ওকে, জি ভাইয়া। আচ্ছা আমাদের কি করতে হবে, 50 ডিগ্রিকে 20-তে নিতে হবে, তাই না? তাহলে আমি প্রথমে লিখলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি ভাইয়া। দ্রাব্যতা হচ্ছে 170, 170 দ্রাব্যতা হচ্ছে 170। এই কথাটার মানে কি, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 170, এই কথাটার মানে কি বলো? এই কথাটার মানে হচ্ছে এইখানে দ্রবণ কতটুকু, 270। ভেরি গুড, 270 গ্রাম। আর দ্রব কত? 170। রাইট, আমি কি এটা লিখতে পারি 270 গ্রাম দ্রবণে দ্রব আছে 170 গ্রাম, লিখতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা এখন খেয়াল করো তো, আমাদের এই যে দ্রবণটা কতটুকু দেয়া আছে, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেয়া আছে না? 250 গ্রাম সম্পৃক্ত জি দ্রবণকে ভাইয়া। 50 থেকে 20-তে নিতে হবে, তার মানে 270 গ্রাম দ্রবণটাকে
50 থেকে 20 তে নিতে বলে নাই, নিতে বলছে 250। তাহলে 1 গ্রামের জন্য কি হবে? ঐকিক নিয়ম, 1 গ্রামের দ্রব্য আছে 170 ডিভাইডেড বাই 270, সুতরাং 250 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 170 ইন্টু 250 ডিভাইডেড বাই 270 গ্রাম। এই পর্যন্ত বুঝছো কিনা বলো তো? জি ভাইয়া। 157.4 157.4 গ্রাম। তার মানে এখন খেয়াল করো এখানে, তার মানে কি দেখতেছি, এই যে 250 গ্রাম দ্রবণ আছে, এই দ্রবণটাকে কি বলছে? 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস নিতে বলছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে দ্রব আছে কতটুকু? তার মানে 250 গ্রাম দ্রবণে দ্রবণ কতটুকু আমাদের? 250 গ্রাম। এর মধ্যে দ্রব আছে কতটুকু? 157.4 গ্রাম। বুঝছো? বুঝছো? জি ভাইয়া। দ্রাবক কতটুকু বলো তো? এখানে দ্রাবক কতটুকু হবে? তার মানে 250 গ্রামের মধ্যে দ্রব যদি 157.4 থাকে, তাহলে দ্রাবক কতটুকু? বিয়োগ করে দিব। এক্স্যাক্টলি, বিয়োগ করলে কত হবে? 100 মাইনাস 250, তোমার আসবে হচ্ছে 92.6। রাইট, 92.6 গ্রাম। এইটুকু হচ্ছে দ্রাবক, বুঝতে পারলা? অর্থাৎ 250 গ্রাম দ্রবণে জি ভাইয়া। 92.6 গ্রাম দ্রাবক এবং দ্রব আছে 157.4 গ্রাম। ক্লিয়ার? এখন আমি জি নিব ভাইয়া। কিসে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিব। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু দ্রাব্যতা কত আমরা একটু খেয়াল করে আসি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 18। এই কথাটার মানে কি বলতো? 18, দ্রাব্যতা যে 18, এই কথাটার মানে কি? দ্রাবক কতটুকু? 100, আর দ্রব কতটুকু? 18। বুঝতে পারছো? জি ভাইয়া। আমি এখান দিয়ে লিখতে পারি কি, যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 18 গ্রাম, লেখা যায়? হ্যাঁ যায়। তাহলে আমাদের এইখানে যে দ্রাবকটা আছে, আমি তো 50 থেকে 20 তে নিতেছি, তাহলে আমি 50 তে যে দ্রাবকটা পাইছি 92.6 গ্রাম, এইটুকু দ্রাবকের মধ্যে আসলে কতটুকু দ্রব আছে সেটা আমি দেখব। অর্থাৎ 92.6 গ্রাম দ্রাবকে দ্রব আছে 18 ইন্টু 92.6 ডিভাইডেড বাই 100। বুঝছো? জি ভাইয়া। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 16.66 গ্রাম। 16.66 গ্রাম। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন আমার 250 গ্রাম দ্রবণ ছিল, 50 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দ্রব কতটুকু ধারণ করতে পারে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব ধারণ করতে পারে কতটুকু? সারা কি শুনতে পাচ্ছ আমাকে? কতটুকু এই যে খেয়াল, দ্রব্য আছে তো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে দেখো কতটুকু, 250 গ্রাম দ্রবণে দ্রব আছে কতটুকু? 157.4 না? এটাই তো ধারণ করতে পারে। এবং এটাই তো ছিল কি 50 ডিগ্রি সেলসিয়াস না? দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম জি ভাইয়া। দ্রবণ তোমার 157.4 গ্রাম দ্রব ধারণ করতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবক কতটুকু আমরা বের করছিলাম? যে 92.6 গ্রাম। ওকে, জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করে দেখো, যে যখন আমি এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসছি, তখন এই 92.6 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব আছে কতটুকু?
16.66 গ্রাম। রাইট, তার মানে 50 ডিগ্রি সেলসিয়াসকে আমি যখন 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো তখন আসলে ধারণ করতে পারবে কতটুকু? 16.66 গ্রাম। ওকে, জি ভাইয়া। আচ্ছা আরেকবার বলতেছি, খেয়াল করো। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করতে পারে 157.4 গ্রাম। যখন এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হয় তখন সেটা ধারণ করতে পারে 16.66 গ্রাম। বুঝছো? জি ভাইয়া। তাহলে আমি যদি 50 থেকে 20 তে নিয়ে আসি তাহলে এইখানে অতিরিক্ত কি পরিমাণ পদার্থ কেলাসিত হবে বা অতিরিক্ত কি পরিমাণ পদার্থ থাকবে কিভাবে পাবো? দুটা বিয়োগ দিলেই তো পাওয়া যাবে না? এই বিয়োগ দিলেই পাওয়া যাবে। তাহলে এই 16.66 পরিমাণটা 157.4 থেকে বাদ দিলেই পাওয়া যাবে, যেটা সেটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ক্যালাসিত হবে হচ্ছে, এই যে ক্যালাসিত হবে কতটুকু? 140.73 গ্রাম। বুঝলা? জি ভাইয়া। এই তাহলে কিভাবে করব ম্যাথটা আরেকবার বলে দিব। তিনটা স্টেপ, হ্যাঁ ভাইয়া। জাস্ট তিনটা স্টেপ। তোমাকে দেখো, তোমাকে বলবে কি, আমি যদি একদম সবকিছু এইখানে, তোমাকে দেখো এখানে বলছে কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 20 তে নিতে বলছে, তাই না? এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা দ্রাব্যতা দেয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা হ্যাঁ। দ্রাব্যতা দেয়া আছে। তো যে তাপমাত্রা থেকে যে তাপমাত্রায় নিতে বলবে, প্রথমে যে তাপমাত্রা থেকে নিতে বলতেছে সেই তাপমাত্রায় তোমার হচ্ছে দ্রাব্যতাটা নিয়ে চিন্তা করতে হবে। যেমন 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস নিতে বলছে, সো তুমি যেটা করবা সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাটা লিখবা। তো আমরা জানি দ্রাব্যতা 170, মানে দ্রবণ হচ্ছে 270, দ্রব হচ্ছে 170, দ্রাবক হচ্ছে 100 আর কি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 270 গ্রাম দ্রবণে, অর্থাৎ যে দ্রবণটা দেয়া থাকবে সেটা রেসপেক্টে দ্রবটা বের করবো। 270 গ্রাম দ্রবণে দ্রব আছে 170 গ্রাম। আমাদের প্রশ্নে দেয়া আছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এই জন্যই কিন্তু আমরা এখানে দ্রবণটা নিছি। ঠিক আছে, 270 গ্রাম দ্রবণে দ্রব আছে 170, 250 তে আছে 157.4 গ্রাম। আমরা বলছি আমরা অঙ্কগুলো করব দ্রাবকের রেসপেক্টে, তাই 250 গ্রাম দ্রবণে দ্রব যদি থাকে 157.4, তাহলে দ্রাবক পাওয়া যাবে বিয়োগ দিলে যেটা সেটাই। এরপর সেকেন্ড স্টেপটা হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াসে নিতে বলছে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত সেটা আমরা দেখলাম 18। তাহলে আমরা জানি 18 মানে দ্রাবক এখানে 100 আর দ্রব হচ্ছে 18। তাহলে আমরা লিখতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 18, আর আমরা যে এই যে দ্রাবকটা বের করলাম সেই দ্রাবকে কতটুকু আসলে দ্রব আছে সেটা বের করব। এরপরে আমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব যতটুকু ছিল আর এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব যতটুকু আছে সেটা যদি বাদ দেই তাহলে আমাদের উত্তর চলে আসবে। বুঝছো? জি ভাইয়া। পারবা না? হ্যাঁ। এই ম্যাথটা একটা শর্টকাট ওয়েতে করতে পারো, দেখবা এক লাইনেই শেষ হয়ে যাবে। জি ভাইয়া দেখান। এই ধরনের ম্যাথটা তোমার যদি বুয়েটেও আসে বা হচ্ছে তোমার যদি তুমি এক লাইনে উত্তর বের করতে চাও তাহলে দেখো কিভাবে করবা। খুবই ইজি একটা টেকনিক, ক্লাসই তো হবে। তাহলে খেয়াল করো আমার কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নিতে বলছে? 50 থেকে 20। রাইট, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? 170। এটা লিখবো, মাইনাস করবো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস নিতে বলছে, সো 20 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা যেটা আছে 18। বুঝছো? এরপর নিচে লিখবো জি হচ্ছে, ভাইয়া। নিচে লিখবো যে তাপমাত্রা থেকে যে তাপমাত্রায় নিতে বলছে, অর্থাৎ যে তাপমাত্রা থেকে নিতে বলছে তার দ্রবণের পরিমাণটা। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 170, তাহলে দ্রবণ কত? 270।
270 এর সাথে গুণ করে দিব আমাদের প্রশ্নে যে পরিমাণ দ্রবণটা দেয়া থাকবে 250। এই একটু ক্যালকুলেশন করো তো কত আসে রেজাল্ট। জি ভাইয়া করতেছি। কত আসছে? ভাইয়া 140.74। হ্যাঁ, উত্তর কি একই আসছে না? হ্যাঁ ভাইয়া। পারা যাবে, এইভাবে করো। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি ঠিক সেলসিয়াস নিতে বলছে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রাব্যতা বসাবা, 20 ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রাব্যতা বসাবা, বিয়োগ করবা, নিচে লিখবা হচ্ছে যে তাপমাত্রা থেকে, মানে প্রথম যে তাপমাত্রা আছে ওই তাপমাত্রার তুমি হচ্ছে এটা লিখবা, দ্রবণের পরিমাণটা লিখবা, এর সাথে প্রশ্নে যে দ্রবণটা পরিমাণটা দেওয়া থাকবে সেটা লিখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, জি ভাইয়া। এই জি ভাইয়া। প্রশ্নটাই আসছিল। হ্যাঁ, তোমাদের দ্রাব্যতা থেকে বেসিক্যালি এই যে এত এত টাইপ, আসলে এতগুলা টাইপের কিচ্ছুই আসে না। আসে হচ্ছে একদম সিম্পল প্রথম যেটা দেখাইলাম, তুমি যেটা বললা যে ভাইয়া পারি, ওইটা আসে এমসিকিউ তে। আর সিকিউ তে একবার আসছিল এই প্রশ্নটা, মানে এই টাইপের একটা প্রশ্ন আসছিল যে কতটুকু পরিমাণে ক্যালাসিত হবে। বেসিক্যালি দ্রাব্যতা থেকে বেসিক্যালি এইগুলাই আসে। যেমন এই যে এই টাইপের ম্যাথ যদি করো, কিভাবে করবো বলো তো, শর্টকাটে যদি করো। কিভাবে করবো ভাইয়া? এখানে অর্থক্ষেপণ করার কথা বলছে, অর্থক্ষেপ। একই তো, কি পরিমাণ পদক্ষেপ পড়বে মানে তোমার হচ্ছে কতটুকু ক্যালাসিত হবে বা কতটুকু পরিমাণ এক্সট্রা থাকবে এই। কিভাবে করবা? ভাইয়া 50 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কি দ্রবণটা বের করবো আগে। কিছুই করবা না মানে ইয়েতে, হ্যাঁ আচ্ছা, দ্রবণ দ্রবণ বের করবা, কত আসবে? বলো। ভাই এখানে তো ওই যে দ্রাব্যতা দেওয়া আছে না লাস্টে ব্র্যাকেট দিয়ে, এটা হ্যাঁ, এগুলাই তো দ্রাব্যতা, এস দিয়ে তো দ্রাব্যতা বোঝাচ্ছে। এস 50 ডিগ্রি সেলসিয়াস মানে 25, এর মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রাব্যতা। এস 20 ডিগ্রি সেলসিয়াস মানে দ্রাব্যতা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 25 মাইনাস 10 ডিভাইডেড বাই 25, এই যে 50 ডিগ্রি সেলসিয়াস মাত্রায় দ্রাব্যতা কত 25, তাহলে দ্রবণ কত হবে 125। আর প্রশ্নে দেওয়া আছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সো ইনটু 200। সো ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটাই, বুঝছো? জি ভাইয়া। দেখো এই ধরনের ম্যাথ পারো কিনা। ভাইয়া এটা মনে হয় পারবো। এটা কেএসপি আর কেআইপি দিয়ে করবো না? জি ফার্স্টে ভাঙাবো, ভাঙায় কেএসপি কেআইপি বের করবো। জি কেআইপি বেশি হলেই তো অর্ধকেপন পড়বে। জি, এটাই তো। এটা পারবা, সমান প্রভাব আছে। এ এ পারবা? হ্যাঁ, বি নাম্বারটা বলে দেন। এ পারবা? দ্রাব্যতা, না ভাইয়া দুইটাই বলে দেন। আচ্ছা ঠিক আছে। এ প্রশ্নটা ভাইয়া বলো এ তো। মনে হয় পারবো, কারণ হচ্ছে এখানে তো গুণফল দেওয়া আছে না, কেএসপি দেওয়া আছে। জি, আর এখানে ইয়েস, বিএসও4 কে ভাঙাবো, ভাঙায় তারপর এসএস দিয়ে করবো। রাইট। কেএসপি তে আছে 1.1 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে বলো তো আমি দ্রাব্যতা কিভাবে বের করব, দ্রাব্যতা এস কিভাবে বের করব বলো। কেএসপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে হবে যে বি থার্ড ব্র্যাকেট মানে এস প্লাস এস হবে, রাইট, এস এস প্লাস এস না স্কোয়ার। তো এস ইনটু এস, এস স্কয়ার। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু আসবে হ্যাঁ, রুট ওভার কেএসপি। তাহলে রুট ওভার কেএসপি করলে কত আসে, এস কত আসে বলো তো। কত আসবে?
ভাইয়া 1.04 into 10 to the power minus 5. 1.04 into 10 to the power minus 5, এটা কিন্তু দ্রাব্যতা, রাইট? এটা কার দ্রাব্যতা? এটা হচ্ছে জি বেরিয়াম ভাইয়া। সালফেটের দ্রাব্যতা। তার মানে এই যে এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে বেরিয়াম সালফেট রাখা আছে, আর এটার দ্রাব্যতা হচ্ছে কত? 1.04 into 10 to the power minus 5। ওকে, এখন খেয়াল করো, এই পাত্রের মধ্যে এটা জি কিন্তু ভাইয়া। দ্রাব্যতা আগে, এই পাত্রের মধ্যে তুমি কি করলা? 0.1 মোলার তোমার হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড দ্রবণ যুক্ত করলা। তাহলে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড যদি যুক্ত করো, তখন এই বেরিয়াম সালফেটের দ্রাব্যতা একই থাকবে নাকি পরিবর্তন হবে বলো তো? পরিবর্তন হবে না। হ্যাঁ, কমবে না বাড়বে? হ্যাঁ বাড়বে। না, দ্রাব্যতা কমবে। আমি তোমাকে সমায়ন প্রভাব পড়াইছিলাম না? আমি বলছিলাম না সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কমে যায়? হ্যাঁ ভাইয়া। তুমি ক্লাসগুলো করো নাই মনোযোগ দিয়ে। হ্যাঁ বারবার করে বলতেছি ক্লাসগুলো করো করো করো। করছি ভাইয়া, কিন্তু এই সব ম্যাথে হচ্ছে এগুলা সব মানে গুলাই ফেলতেছি। আমি যেভাবে বলি সেভাবে তুমি চিন্তা করো না, হ্যাঁ? তুমি অন্যভাবে চিন্তা করো, আমি যেভাবে বলি সেভাবে শোনো না। যদি সিরিয়াল ওয়াইজ আমি যেভাবে বলছিলাম এইভাবে করতা, হ্যাঁ, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা ছিল না। যাই হোক, যা তো করছো ভাইয়া করছো। ওইভাবে তারপর তো ম্যাথ পারি না। আচ্ছা, যা করছো করছো, কোনো সমস্যা নাই। বাট তুমি দ্রাব্যতার অঙ্কগুলা আবার করে করবা, করে এইবারের মতো একদম ঝাঁঝরা করে ফেলবা, ঠিক আছে? মানে যে যে টাইপ গুলা যত প্রবলেম আছে, যে যে টাইপের প্রবলেম গুলো আছে, এইগুলো একদম এবার যেন ঝাঁঝরা হয়ে যায়, এরপরে যেন আর সমস্যা না হয়। হ্যাঁ, এরপরে সমস্যা হইলে আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি নিজেই সময় পাবা না। যেটা বলতেছিলাম যে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা কমবে, আচ্ছা, কতটুকু কমবে সেটাই আমার বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো আমরা অঙ্কটা করব কিভাবে। আচ্ছা, দেখো, বেরিয়াম ক্লোরাইড মিশ্রণের পূর্বে মিশ্রণের পূর্বে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে কত? আমরা পাইছি 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা আমরা পাইছি। আমরা ধরে নেই যে বেরিয়াম ক্লোরাইড মিশ্রণের পর বেরিয়াম সালফেটের দ্রাব্যতা আমরা ধরে নিলাম S1। বুঝতে পারছো? কিন্তু এখানে বেরিলিয়াম ক্লোরাইডের কোনো কথা তো বলে নাই। কেন? এই যে এটা কি ভাই বলছে? এটা কত নাম্বার করতেছেন, বি নাম্বার না? কি নাম্বার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ নাম্বার তো শেষ, এ নাম্বার তো এতটুকুই শেষ, জি এটুকুই নাম্বার। ভাইয়া। এখন বি নাম্বার করতেছে। এখন খেয়াল করো যে বেরিলিয়াম ক্লোরাইড মিশ্রণের পর এই দ্রবণের দ্রাব্যতা আমরা ধরে নিলাম কত? S1। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা ভেঙে লিখি কি পাবো? বেরিলিয়াম 2 প্লাস 2Cl মাইনাস, রাইট? জি ভাইয়া। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি হয় S1, তাহলে বেরিয়ামেরও হবে কত? বেরিলিয়াম না তো, সরি, বেরিয়াম। হ্যাঁ, বেরিলিয়াম বলছি, সরি, বেরিয়ামের দ্রাব্যতা হবে S1, ক্লোরাইড হবে 2S1। বুঝছো? জি ভাইয়া। এখন খেয়াল করো, তাহলে আমার পাত্রের মধ্যে ছিল কি? বেরিয়াম সালফেট। তো বেরিয়াম সালফেট থেকে কি কি পাওয়া যায়? বেরিয়াম আয়ন পাওয়া যায় আর সালফেট আয়ন পাওয়া যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটাতে যে বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S1 না, সরি, বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা না, তো এটা বেরিয়াম সালফেটের দ্রাব্যতা S1। এখানে একটু খেয়াল করো বেরিলিয়াম ক্লোরাইডের পরিমাণ কত দেয়া আছে? দ্রাব্যতা বা ঘনমাত্রা? দ্রাব্যতা বা ঘনমাত্রা একই কথা। বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত দেয়া আছে? 0.1 মোলার। তাহলে বেরিয়ামেরও কত হবে? 0.1 মোলার। ক্লোরাইডেরও হবে কত? 2 ইন্টু 0.1 মোলার। বুঝছো? 2 into 0.1। তাহলে তাহলে এই জি ভাইয়া। পাত্রের মধ্যে বেরিয়ামের পরিমাণ কত? 0.1, রাইট? আর বেরিয়াম সালফেটের দ্রাব্যতা আমরা কত ধরছি? S1 ধরছি না?
তাহলে বেরিয়াম সালফেট দ্রাবকে S1 হলে বেরিয়ামের কত হবে S1 S1 আর সালফেটের হবে কত S1। তাহলে এই পাত্রের মধ্যে বেরিয়ামের পরিমাণ হচ্ছে S1, রাইট? বুঝছো? জি ভাইয়া। তার মানে বেরিয়াম সালফেট থেকে আসতেছে পরিমাণ হচ্ছে S1 আর বেরিলিয়াম ক্লোরাইড থেকে বেরিয়ামের পরিমাণ আসছে 0.1। তাহলে এই পাত্রের মধ্যে সমায়ন হচ্ছে বেরিয়াম আয়ন, আর এই বেরিয়াম আয়নের পরিমাণ, টোটাল পরিমাণ বা মোট পরিমাণটা কত হচ্ছে S1 প্লাস 0.1। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা তো বেরিয়াম সালফেটের কেএসপি ইকুয়েশন জানি। বেরিয়াম সালফেটের কেএসপি ইকুয়েশন কি হবে বলো তো? কেএসপি ইকুয়েশন কি হয়? বেরিয়াম 2 প্লাস ইনটু সালফেট 2 মাইনাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো কেএসপি। তাহলে কেএসপি ইকুয়ালস টু বেরিয়ামের পরিমাণটা কতটুকু বলো তো? এই পাত্রের মধ্যে বেরিয়ামের পরিমাণ কতটুকু আছে? হ্যাঁ, S1 প্লাস 0.1। রাইট, S1 প্লাস 0.1 ইনটু সালফেটের পরিমাণ কত? S1। S1, রাইট। এখন একটু খেয়াল করো তো কেএসপি, কেএসপি কে কি বলে? কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল, রাইট? আর এক নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপি এর মানও কি কনস্ট্যান্ট, মনে আছে? হ্যাঁ। তাহলে কেএসপি এর মান, বেরিয়াম সালফেটের কেএসপি এর মান কত বলো? কত দেয়া আছে? 1.1 into 10⁻⁻10। রাইট, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আর এই পাশে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে S1 স্কয়ার প্লাস 0.1 S1, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করে S1 টা বের করতে হবে। এই তাহলে S1 ইকুয়ালস টু হোয়াট? S1 আমরা যে পাবো, এই S1 খেয়াল করো, বেরিয়াম ক্লোরাইড মিশ্রণের পর বেরিয়াম সালফেট দ্রাবকে S1। তো S1 পাওয়ার পর আমরা S আর S1 কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যদি S1, অবশ্যই ডেফিনেটলি S1 কমই হবে, মিশ্রণের পরে দ্রাবকতা কমে যায়, দেখবা S1 অবশ্যই কম হবে। বুঝছো? জি ভাইয়া। এখন S1 এইখান থেকে কিভাবে বের করবা? তাহলে আমাদের ফাইনালে আসছে কি S1 স্কয়ার প্লাস 0.1 S1 ইকুয়ালস টু 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখান থেকে S1 কিভাবে বের করবা? আর যে S1 কে হচ্ছে গিয়ে খুব ক্ষুদ্র ধরি না। জি, S1 খুবই ক্ষুদ্র, তাই S1 স্কয়ার মানটা আরো ক্ষুদ্র হয়। এই জন্য আমরা S1 স্কয়ার কে নেগলেক্ট করব, ঠিক আছে? তো এটা যদি চলে যায় তাহলে আসবে 0.1 জি S1 ভাইয়া। ইকুয়ালস টু 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এইখান থেকে S1 ইকুয়ালস টু দাঁড়াবে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 0.1, হুইচ ইজ S1 ইকুয়ালস টু কত আসবে বলো তো? 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটি আসে না দেখো তো, নাকি কি আসে? কত আসে দেখো তো? কত আসছে? হ্যাঁ ভাইয়া, এটাই আসে। এটাই আসছে। এখন খেয়াল করো, তাহলে S1 টা হচ্ছে এই মিশ্রণের, 1.1 into 10⁻⁻। জি মিশ্রণের পরে দ্রাব্যতা হচ্ছে S1 মানে 1.1 10 টু দি পাওয়ার মাইনাস 9। আর মিশ্রণের পূর্বে দেখো তো দ্রাব্যতা কত ছিল? 1.04 ইনটু 10 টু 1.04 দি into 10 পাওয়ার to the power মাইনাস minus 5। বলো তো বড় কোনটা ছোট কোনটা? এটা হচ্ছে S। S বড় নাকি S1 বড়? ছোট কোনটা? is বড়। রাইট, S1 হচ্ছে S1 ছোট। ছোট। তার মানে মিশ্রণের পরে দ্রাব্যতা কমে গেছে। এই বুঝতে পারছো? জি ভাইয়া। এই তো দ্রাব্যতা রিলেটেড। এইটা যদি পারো তাহলে তো সবগুলাই পারলা। একটা হচ্ছে এর আগে যে ম্যাথটা বললাম, এই যে অদক্ষেপ পড়বে কিনা, এরপর হচ্ছে সমায়ন প্রভাব,
এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর আগে যে ম্যাথটা করাইলাম, এই যে এই টাইপের যে ম্যাথ, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলা, কি পরিমাণ পদক্ষেপ পড়বে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ খুবই আসে। এই তো বেসিক্যালি এইগুলাই। আর তুমি হচ্ছে আমাকে কিছু প্রশ্ন দিছো, আমি দেখাই। আচ্ছা, তুমি কি, দাঁড়াও আমি কিছু ম্যাথ দেখাই আগে, তুমি পারো কিনা একটু দেখি। 39 পারো কিনা দেখো তো। হ্যাঁ ভাইয়া পারবো এটা। গুড। তারপর হচ্ছে এটা পারবো, দ্রাব্যতার গুণফলের গুলা পারবো। পারবা? আচ্ছা, এটাও পারো না? হ্যাঁ। আচ্ছা, এটা পারো? নির্দিষ্ট তাপমাত্রায়। ভালো করে দেখো, সমস্যা নাই, সময় নাও। ধরো দ্রাব্যতা এস দিয়ে আছে, দ্রাব্যতা গুণফল ভাইয়া পারবো, এটা তো আগে বুঝতে। পারবা? হ্যাঁ। দ্রাব্যতার ইউনিটটা কি? এস। আমরা হচ্ছে কেএসপি কেআইপি যখন করি তখন এস এর ইউনিটটা কি? মোল পার লিটারে থাকে না? রাইট, মোল পার লিটারে থাকে। মোল পার লিটারে থাকলে আমরা কেএসপি বের করতে পারি, কিন্তু এসটা যদি গ্রাম পার লিটারে দেওয়া থাকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই যে গ্রাম পার থেকে মোল পারে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করে। গুণ করতে হয় না? হ্যাঁ, ভাগ করে। ও সরি, ভাগ। আচ্ছা, দেখো তো এটা পারো কিনা। 46। উত্তর দেখতে হবে না, তুমি প্রশ্নটা দেখো। ভাইয়া প্রশ্ন দেখে তো মনে হচ্ছে এটা একটু অন্যরকম। একটু অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা। মানে শুধু। হুম হুম, ঠিক আছে। দেখো, তোমার বের করতে বলছে কি, দেখো এর আগে যদি এস দেয়া থাকতো, এস মানে দ্রাব্যতা ধরো দেয়া আছে, ধরো বের করতে বলছে কেএসপি দ্রাব্যতা গুণফল, তাহলে তুমি পারো, তাই না? কিন্তু এই জি ভাইয়া। প্রশ্নটাতে দেয়া আছে, এই প্রশ্নটাতে কি দেয়া আছে দেখো, সিলভার ক্রোমেট Ag2CrO4, সিলভার ক্রোমেটের এটার দ্রাব্যতা দেয়া নাই, কিন্তু এইখানে ক্রোমেট আয়নের Cr O4 2- এই আয়নের ঘনমাত্রাটা দেয়া আছে। ঘনমাত্রাটা দেয়া আছে 6.5 × 10⁻⁵ এটা দেয়া আছে। এই ক্ষেত্রে তোমাকে কেএসপি বের করতে বলছে, টাইপটা বোঝা গেছে? যদি দ্রাব্যতা দেয়া থাকতো, দ্রাব্যতা গুণফল বের করতে বলা হয়তো, তুমি পারতা। জি ভাইয়া। এবার হচ্ছে একটা যৌগ দেয়া আছে, এই যৌগটার একটা আয়নের ঘনমাত্রা দেয়া আছে, কেএসপি বের করতে বলছে, তাই না? দেখো এটা কিভাবে করতে হয়, খুবই সিম্পল ম্যাথ। জি। তাহলে দেখো Ag2CrO4, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি পাওয়া যাবে? Ag+2Ag+ CrO4 2-। আচ্ছা, আমি এস যদি দেয়া থাকতো তাহলে আমি কিন্তু কেএসপি বের করতে পারতাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি ধরে নিলাম সিলভার ক্রোমেটের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে সিলভারের কত হবে? 2s, এটা হবে এস। এইটুকু বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো, তাহলে আমি লিখতে পারি না যে প্রশ্ন মতে s ইকুয়ালস টু 6.5 × 10⁻⁵, কারণ ক্রোমেট আয়নের দ্রাব্যতা হচ্ছে এস, দ্রাব্যতা মানে হচ্ছে ঘনমাত্রা, দ্রাব্যতা মানে হচ্ছে কি ঘনমাত্রা। ওকে, তো আমার এখানে এস এর ধন্যবাদ। পরিমাণটাই কি দেয়া আছে না, 6.5 × 10⁻⁵। তাহলে প্রশ্ন মতে s ইকুয়ালস টু 6.5 × জি ভাইয়া। 10⁻⁵। তাহলে আমি তো পারবোই, এখন বাকিটুকু তো পারা যাবে নাকি, যে
Ag2CrO4 এটার জন্য আমরা কেএসপি ইকুয়েশন কি পাবো? Ag প্লাস স্কয়ার ইনটু CrO4 2 মাইনাস, তাই না? জি ভাইয়া। বুঝতে পারতেছি তো নাকি? তাহলে জি ভাইয়া। তাহলে এজি প্লাস এরই কি 2s স্কয়ার ইনটু ফর্মেট হচ্ছে s, তাহলে এখানে আলটিমেটলি কি আসে 4s কিউব, তাই না? তাহলে 4 ইনটু s এর ভ্যালু তো আমরা জি জানি ভাইয়া। 6.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 কিউব। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই উত্তর। ক্যালকুলেশন করে দেখো এটাই আসবে, এই যে খেয়াল করো, ক্যালকুলেশন করলে এটাই আসবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটা ম্যাথ দেখাই, আর একটা রাইট, এক মিনিট। ভাইয়া কালকে যে ম্যাথ গুলো দিছো ওগুলো কি আজকে দেখাবেন? হ্যাঁ দেখাবো। তুমি যে ম্যাথ গুলা দিছো ওই ম্যাথ গুলার মধ্যে থেকেও কিন্তু কিছু দেখাচ্ছি। হ্যাঁ, আমি আগে যেগুলা দেখাচ্ছি এগুলাকে দেখো, তারপর এটা দেখাচ্ছি, বাকিগুলাও দেখাচ্ছি। দেখো তো এই ম্যাথটা পারো কিনা। সারা এই ম্যাথটা পারো? হ্যালো, জি ভাইয়া পারবো, এককটা খালি চেঞ্জ করে নিতে হবে। কি করতে হবে? হ্যাঁ, এককটা চেঞ্জ করতে হবে, আর আর কোনো চেঞ্জ? না আর শুধু ওএইচ একটা দেওয়া আছে, ওইখানে হচ্ছে কনভার্ট করলে 3OH আসবে না, ওইটা ক্যালকুলেশন করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা একটু করবা। জাস্ট এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করবা যে এখানে যে OH এর যে ঘনমাত্রাটা দেয়া আছে এটা কিন্তু আসলে 3s এর ঘনমাত্রা দেয়া আছে। ওকে, তো 3s ইকুয়ালস টু এটা লিখতে হবে, আর s জি এর ভাইয়া। ভ্যালু আমার তো দরকার আয়রনের, s দরকার s, সো এখান থেকে s এর ভ্যালু আসে এটা। এই, আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া। তাই এখানে কোশ্চেনে তো বলছে কেএসপি কত, বাট অ্যানসারে তো কেএসপি বের করে নাই। হ্যাঁ কেএসপি বের করো। কেএসপি কিভাবে বের করবা বলো? হ্যাঁ ভাইয়া পারবো, মানে আমি বলতেছি এখানে বের করে নাই, হ্যাঁ, পারবো তো বের। কিভাবে করবা বলো একটু আমাকে, কিভাবে বের করা যাবে এখানে কেএসপি? ভাই এপি প্লাস ফার্স্টে ভাঙতে হবে না? এপি প্লাস আর একটা হচ্ছে 3OH মাইনাস, আর কেএসপি ইকুয়াল টু হবে 3s স্কয়ার। এখান থেকে হচ্ছে গিয়ে এস তো বের করেই নিছি। হ্যাঁ পারবা, রাইট। আচ্ছা দেখো তো এগুলা পারবা কিনা।
ভাইয়া এটা বুঝায় দেন একত্রে মিশালে অর্ধকে পড়বে কিনা। একই প্রশ্ন, ওই যে এর আগে যেটা ছিল মিশ্রিত যৌগের ক্ষেত্রে যে পদক্ষেপ পড়ে কি পড়ে না, খেয়াল করো। আহ আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করো যে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড আমি মিশ্রিত করলাম। ক্যালসিয়াম ক্লোরাইড এবং তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমি মিশ্রিত করব। তো আমার প্রশ্নে দেখবা কেএসপি এর ভ্যালু কার দেয়া আছে, প্রশ্নে দেখো তো কেএসপি এর ভ্যালু কার দেয়া আছে। ক্যালসিয়াম ক্লোরাইডের। রাইট, তাহলে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এবং ডিরেক্টলি বলেও দিছে ক্যালসিয়াম ক্লোরাইড অদক্ষেপ পড়বে কিনা। তার মানে আমাদের বের করতে হবে কি ক্যালসিয়াম ক্লোরাইডের কেআইপি। ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম জি ক্লোরাইডের ভাইয়া। কেআইপি কিভাবে বের করতে পারি বলো তো। ওখানে তো আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। না, আমি বলতেছি ক্যালসিয়াম ক্লোরাইডের কেআইপি কিভাবে বের করবা, সূত্র কি হবে। কেআইপি কিভাবে বের করবে, ক্যালসিয়াম ক্লোরাইডের কেআইপি আর ওই কিভাবে। সেমই তো সি এ। রাইট, ক্যালসিয়াম ক্লোরাইডকে ওটা ভাঙবো। ভাঙায় তারপরে হচ্ছে রাইট, ওটা। রাইট, ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙবো, তার মানে ক্যালসিয়াম আয়ন 2Cl মাইনাস আয়ন, তার মানে ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা এবং Cl মাইনাস এর ঘনমাত্রা স্কয়ার, তাই না। তার মানে আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা প্রয়োজন, এবং আমাদের কি প্রয়োজন, ক্লোরাইডের পরিমাণটা প্রয়োজন, তাই না। জি ভাইয়া। এখন বলো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা তুমি কোত্থেকে পাইতে পারো। ক্যালসিয়াম ক্লোরাইডকে। রাইট, ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, ভেরি গুড। এই 1 নম্বর পাত্র থেকে তুমি পেতে পারো। আচ্ছা, কতটুকু কিভাবে পাবা, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কিভাবে পাবা। যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডটাকে ভেঙে লিখি তাহলে আমরা পাবো ক্যালসিয়াম 2 প্লাস 2Cl মাইনাস, রাইট। জি ভাইয়া। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা হবে ক্যালসিয়ামের ঘনমাত্রা হবে তত। ক্যালসিয়ামের ঘনমাত্রা আমি ধরে নিলাম x, তাহলে ক্যালসিয়ামের কত হবে x, ক্লোরাইডে হবে কত 2x। বোঝা গেছে। জি ভাইয়া। এখন কথা হচ্ছে এই জি ক্যালসিয়াম ভাইয়া। ক্লোরাইডের ঘনমাত্রাটা কত কত হবে বলো তো। ভাইয়া দেওয়াই তো আছে এই যে 6 × 10⁻³ রাইট, এইটা বসানো যাবে না, যদিও এটা দেয়া আছে কিন্তু এটা বসানো যাবে না। 6 × 10⁻³ কারণ তো বলছে যে একত্রে মিশালে বলছে এই জন্য। এক্স্যাক্টলি, তাহলে আমাদের কি করতে হবে, এই মিশ্রণের আগে ক্যালসিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রাটা আছে দুইটার বিক্রিয়া। না, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে এই সোডিয়াম ক্লোরাইড মিশ্রণের পরে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যত হয় সেটাকে বের করতে হবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হচ্ছে মিশ্রণের পরে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত হয় সেটা বের করতে হবে, বুঝছো। জি ভাইয়া। এটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে S1V1 = S2V2, যেখানে S1V1টা হচ্ছে মিশ্রণের আগে ঘনমাত্রা এবং আয়তন, আর S2V2টা হচ্ছে মিশ্রণের পরের ঘনমাত্রা আয়তন, বুঝছো। তাহলে মিশ্রণের পরে ঘনমাত্রা আমরা বের করব, তার মানে S2 বের করব, তাহলে S2 = কি আসবে, S1V1 / V2। তাহলে বলো তো ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য S1 কত। 6 × 10⁻³ ভেরি গুড, বলে যাও। V কত, V1 কত। 40। হ্যাঁ, / V2টা কি কত হবে। 60। না, 40 + 60, দুইটা মিশ্রিত করছো না।
এটা মিশ্রিত করলে ও টোটাল হ্যাঁ, কত হয়ে যাবে 40 প্লাস জি 6। ভাইয়া। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে আমাদের কত আসে, আমাদের আসবে হচ্ছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখো তো এটাই আসে কিনা, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসছে। 424 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জি ভাইয়া, এটাই। এটাই আসছে। তাহলে এবার খেয়াল করো, এটাই তো ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। তার মানে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 যদি হয়, তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তার মানে আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সিমিলারলি ক্লোরাইডের ঘনমাত্রা কোত্থেকে পাবো, কোত্থেকে পাবো? ক্লোরাইডের ঘনমাত্রা হুম, প্রায় দুই জায়গা থেকেই তো পাওয়া যায়। দুই জায়গা থেকে না, এইটা বেসিক্যালি তোমার আসবে হচ্ছে বেসিক্যালি আসবে হচ্ছে তোমার দ্বিতীয় পাত্র সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে ক্লোরাইডটা, বুঝছো? ঠিক আছে, বুঝলাম, কিন্তু প্রথমটা থেকে তো আসতে পারে, প্রথমটা তো ক্লোরাইড আছে। হ্যাঁ, এই জায়গায় আমি বলি প্রশ্নটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন না, হ্যাঁ, তারপরেও আমি একটু বলে দেই, সবসময় দেখবা প্রথম পাত্রে একটা ভিন্ন দ্রবণ দেয়া থাকবে। হ্যাঁ, দুইটাতেই সেম আয়ন আছে এই ধরনের কোনো প্রশ্ন দেয়া থাকবে না। যদিও থাকে সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় পাত্র নিয়েই কাজ করবা, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। দ্বিতীয় পাত্রেরটা নিয়েই কাজ করবে। তাহলে খেয়াল করো, দ্বিতীয় পাত্রে সিমিলারলি কি করতে হবে, মিশ্রণের পরে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা বের করতে হবে। এবং সেইখান থেকে তুমি তো দেখতেই পারতেছো যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আসবে, মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যে আসবে ক্লোরাইডের ঘনমাত্রাও সেমই আসবে। তো আমি যদি একটু তাড়াতাড়ি করি তাহলে হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা হবে কত, মিশ্রণের পূর্বে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত, 0.04। ভাইয়া এটা আর করাইতে হবে না, পারবো এখন। পারবা। এরপর কি করবা, মিশ্রণের পরবর্তী ঘনমাত্রাটা দিয়ে তো কেআইপি টা বের করবো। হ্যাঁ, তারপরে দেখবা যে বেশি বেশি যদি হয় তাহলে হচ্ছে পদক্ষেপ পড়বে, আদারওয়াইজ পড়বে না। আচ্ছা, এটা তো পারাই যাবে নাকি, জি মাত্র ভাইয়া। দেখাই দিছি। হ্যাঁ। আচ্ছা, এগুলোও পারবা, এগুলো পারবা, এগুলোও পারবা। এখন আমি তোমাকে তোমার হচ্ছে একটা ম্যাথ দেখাই দিই। সারা তুমি হচ্ছে আমাকে যে ম্যাথ গুলা পাঠাইছো, লাস্টে যেটা পাঠাইছো হেনরির, এটা আপাতত থাকবে। এর উপরে দেখো একটা পাঠাইছো যে ই নাম্বার কোশ্চেনটা দেয়া নাই। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের 100 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণের সাথে 0.3 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণ যোগ করা হলে কোন যৌগের অদক্ষেপ তৈরি হবে। আচ্ছা ওয়েট, আমি তোমাকে প্রশ্ন সহ দেখাই, 1 মিনিট। হ্যাঁ, এই টপিক কি শর্ট সিলেবাসে নাই নাকি, মানে এটা থাকবে কেন? না, নাই। হেনরির যে ম্যাথ বা সূত্র, এটা কি শর্ট সিলেবাসে নাই ভাইয়া? শর্ট সিলেবাসেও নাই, ইভেন তোমাদের যে এইচএসসি তেও না। তবে আমাদের হাজারিন আখতারের বইয়েতে এবং গোসারের বইয়েতে খুব সম্ভবত দেয়া আছে, একটু হেনরির সূত্রটা আলোচনা করা আছে, অন্যান্য বইগুলোতে আলোচনা করা নাই, শর্ট সিলেবাসে তো নাই। আচ্ছা, দেখো এই ম্যাথটা দিছো,
এটা পারবা কিনা? হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এটা কিভাবে করা যেতে পারে বলো তো? কোনো হিন্টস বা কোনো কোনো আইডিয়া যে পিএইচ যেহেতু দেওয়া আছে তাহলে পিএইচ এর মাধ্যমে করতে হবে। হ্যাঁ পিএইচ এর মাধ্যমে করতে হবে। এখানে বলছে কি দেখো তো, প্রশ্নটা বলছে দ্রবণটি সম্পৃক্ত না অসম্পৃক্ত। তাহলে কোন একটা দ্রবণ সম্পৃক্ত বা অসম্পৃক্ত হওয়ার জন্য আমাদের শর্ত কি জানি? বলো, পড়েছিলাম সম্পৃক্ত দ্রবণে কেএসপি এবং কেআইপি কি হয়? কেএসপি ইকুয়াল টু কেআইপি হয় সম্পৃক্ত। অসম্পৃক্ত আর দ্রবণে যদি কি? কেআইপিটা বেশি, কেএসপিটা হচ্ছে বেশি হয়, রাইট। আর কেআইপি বেশি হলে তো হচ্ছে অর্ধক্ষেপ অতিপৃক্ত পড়ে। দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ যেটা হচ্ছে অদক্ষেপ। তাহলে যেহেতু বলছে যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, তাহলে আমরা কি করতে হবে? এখানে তো কেএসপির মান দেয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি কেআইপি। এটাই প্রশ্ন, আর কিছু না। খুবই সিম্পল ম্যাথ। আমাদের কেএসপি দেয়া আছে, তাহলে আমার কেআইপি বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমার যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য যদি আমি কেআইপি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতে পারি? কেআইপি সূত্র কি হয়? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং হচ্ছে কি ওএইচ এর ঘনমাত্রা স্কয়ার, এটাই তো আসে নাকি? এটাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এবং এইখান থেকে আমরা একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে, যদি ওই যে শর্টকাট ফর্মুলাটা খেয়াল করি, এটা যদি এস হয় এটা হবে এস, এটা হবে 2s। সো আলটিমেটলি হয় কি 4s কিউব, রাইট? কেআইপি এর ইকুয়েশন কি হবে? 4s কিউব, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার এখানে কি দরকার? এস দরকার। এখন খেয়াল করো, এইখানে আমার দেয়া আছে পিএইচ, পিএইচ হচ্ছে 10। তো এইখানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু পিএইচ দেয়া আছে, তাহলে পিএইচ থেকে কি কোনোভাবে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বা ওএইচ এর ঘনমাত্রা বের করা সম্ভব? বলো তো, কোনোভাবে কি বের করা যায় পিএইচ থেকে? হ্যাঁ ভাইয়া যায় তো মনে হয়। কিভাবে কিভাবে বের করা যায়? হয় যে দুইটা যোগ করে পিওএইচ আর পিএইচ ইকুয়াল টু 14 হয়, এভাবে না? ভেরি গুড। তাহলে পিএইচ যদি 10 হয়, তাহলে পিওএইচ কত হবে? 4। জি ভাইয়া। তাহলে এইখান থেকে আমি কিন্তু ওএইচ এর ঘনমাত্রাটা বের করতে পারবো, কারণ আমরা জানি পিওএইচ মানে কি মাইনাস লগ ওএইচ মাইনাস ইকুয়ালস টু 4। তাহলে এইখান থেকে আমি ওএইচ এর ঘনমাত্রা বের করতে পারবো কিভাবে? লগ ওএইচ মাইনাস ইকুয়ালস টু -4। তারপর হচ্ছে ওএইচ -4 ইকুয়ালস টু এনটি লগ, যেটাকে আমরা লিখতে পারি 10⁻⁻⁴। বুঝছো? এটা তো বুঝো নাকি? লগ কে ওই পাশে নিলে হয় এনটি লগ, লগ ইনভার্স -4 মানে 10⁻⁻⁴। নাকি দেখো তো জি কত আসে? ভাইয়া। এনটি লগ কত আসে? শিফট লগ -4 কত আসে? 10⁻⁻⁴, তাই না? তাহলে এখানে ওএইচ এর ঘনমাত্রা কত আসলো? জি ভাইয়া। 10⁻⁻⁴ আসছে। তাহলে আমি এখান থেকে প্রশ্ন মতে কি লিখতে পারি বলতো? যে প্রশ্ন মতে OH এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁴, আর OH এর ঘনমাত্রা কত আমরা পাইছি? 2s। তাহলে 2s ইকুয়াল টু 10⁻⁻⁴। তাহলে s ইকুয়াল টু কত আসবে? 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 2, তাই না? ভাইয়া কথা তো শুনতেছি না। শুনতেছো না? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো OH এর মান যে হ্যাঁ এই যে 10⁻⁻⁴ এখন আসলো? শুনতেছি। হ্যাঁ ভাইয়া একটু তাহলে এইখান বুঝছি। থেকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে OH আর এর ওইটা -4 হবে না? জি -4 তো। মানে ভাইয়া এটা মানে জি, আচ্ছা। বলো বলো, ক্যালকুলেশনে যদি কোনো জায়গায় সমস্যা না থাকে বলো। মানে ভাইয়া এখানে লগ
OH মানে OH ইকুয়াল টু -4, ঠিক আছে বুঝলাম। পরে হচ্ছে OH ইকুয়াল টু 10⁻⁻4 লিখলেন কিভাবে? ওই যে লগের কারণে? হ্যাঁ, এই লগটাকে আমি এই যে লগ OH ইকুয়ালস টু যদি -4 হয়, তাহলে OH এই লগটাকে আমি ওই পাশে দিয়ে দিছি, তাহলে কি হবে? লগ ইনভার্স হবে না? লগ ইনভার্স -4, জি ভাইয়া। যেটাকে লেখা যায় 10⁻⁻4। লগকে ওই পাশে দিয়ে দিলে 10 10 হয়ে যায়, 10। জি বুঝছো? ভাইয়া। তাহলে এইখানে এটা বুঝছো যে জি ভাইয়া। OH ইকুয়ালস টু 10⁻⁴, আর আমরা তো জানি OH এর ই কত? 2s। জি ভাইয়া। তাহলে 2s ইকুয়াল টু 10⁻⁴, তাহলে s ইকুয়াল টু হ্যাঁ। 10⁻⁴/2, যেটাকে লেখা যায় কত? 5 ইনটু 10⁻⁵, জি ভাইয়া। 5 ইনটু 10⁻⁵। তাহলে এটা হচ্ছে s এর ভ্যালু, তাহলে এখানে বসাই দাও 4 ইনটু 5 ইনটু 10⁻⁵ কিউব, কত আসে? ভাইয়া 5 ইন্টু 10⁻⁻13 আসে। 5 ইনটু 10⁻⁻13, 5 ইনটু 10⁻⁻13। তাহলে দেখো কেআইপি বড় না কেএসপি বড়? হ্যাঁ, KIP বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললা? 10⁻13 বড় না 10⁻6 বড়? ভাই 10⁻, ও মাইনাস আছে, -6 বড় হবে। জি, তার মানে দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ। এই জি ভাইয়া। আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া। এরপর ভাইয়া একটু ফার্স্ট শেষ করে দেন, একটু পরে ক্লাস আছে জি 10টা থেকে। জি জি শেষ করতেছি। পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে। দেখো, আহ এটা পারো কিনা? এটা তো, হ্যাঁ এটা তো দেখাইলামই, এটা তো পারোই। আহ এরপর হচ্ছে এইটা, এটা গেল, এটা এটা পারো? হ্যাঁ ভাইয়া, এটা তো দেখাইছেন। জি, এই প্রশ্নটাতে একটু ভুল আছে। এই প্রশ্নটা ভুল হচ্ছে কোন জায়গায়? এই প্রশ্নটা যদি এতটুকু পরিমাণে থাকতো, ধরো এই যে এই পর্যন্ত যদি থাকতো, 30°C তাপমাত্রায় থাকা 25 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল, তাহলে দ্রাব্যতা কত? এইটুকু যদি বলতাম, দেখো তো এটা কি শুরুতে আজকে যে ম্যাথটা করলা, এইটুকু ম্যাথ না? 30°C তাপমাত্রায় থাকা 25 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রবণ পাওয়া গেল, দ্রাব্যতা কত? পারবা না? জি ভাইয়া। এটা কিভাবে করবে মানে বলতে পারবা? যদি এইটুকু প্রশ্ন থাকতো শুধু। আর ওই যে শীতলীকরণ করে বলছিলেন ওইভাবে না, মানে এর আগে যে ম্যাথটা করলাম এই নিয়মে। না, শীতলীকরণ না, তোমার হচ্ছে মানে ওই যে 50 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে না আনা হয়। না 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 না, ওইটা তো এটা টাইপ না। এখানে কি তো ওইটা কি নর্মাল নর্মাল সূত্র দিয়ে ভাইয়া? হ্যাঁ, এই যে 29 নাম্বার ম্যাথটা দেখো তো, আমি তোমাকে দ্রাব্যতা জিজ্ঞেস কত? করছিলাম যে এটা তুমি পারো কিনা, তুমি বললা হ্যাঁ পারি। 29, দেখো তো এই ম্যাথটুকু দেখো তো, যে 30°C হ্যাঁ ভাইয়া তাপমাত্রায় বুঝছি, সোডিয়াম পারবো ক্লোরাইডের, এটা। ঠিক আছে। একটু একটু দেখো ভালো করে, যে 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 13.12 সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত শুষ্ক করে এতটুকু অবশেষ পাওয়া যায়, এটার দ্রাব্যতা কত? এটা তো পারা যেত, তাই না? দেখো এটা কিভাবে করতাম, যে যতটুকু পাওয়া গেছে এই যে 3.175, এটা উপরে লিখতাম, আর নিচে লিখতাম কি? নিচে লিখতাম হচ্ছে এই যে দ্রবণ যতটুকু ছিল সেটা থেকে যতটুকু পাওয়া গেল। বুঝতে পারছো? এইভাবে দ্রাব্যতা বের করতাম। বুঝছো? হ্যাঁ।
আচ্ছা তাহলে জি দেখো তো, ভাইয়া। যদি হ্যাঁ। হ্যাঁ এখন যদি এইটুকু প্রবলেম থাকতো, জাস্ট এতটুকু, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা 25 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল, তাহলে দ্রাব্যতা কত আসতো, কিভাবে করতাম একটু দ্রুত বলো তো। 5 ডিভাইডেড বাই 25 মাইনাস 5 ইন্টু 100, তাই না? জি ভাইয়া। তাহলে 5 ডিভাইডেড বাই হ্যাঁ। 20 ইন্টু 100 করলে কত হয় বলো তো? 25 আসবে না? জি ভাইয়া। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা আসলে কত? 25 আসে না? জি ভাইয়া। কিন্তু দেখো এখানে কি বলতেছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা হচ্ছে 40, যেটা হচ্ছে ভুল, এই প্রশ্নটা ভুল, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এর পরের তুমি যে ম্যাথটা দেখাইছিলা, আহ, হ্যাঁ এই যে এইটা দেখো তো, এটা পারা যাবে না, এই টাইপ দেখাইছি। এ নাম্বারটা দেখো তো পারবা কিনা। দুইটা টেম্পারেচার আছে, ওই যে জি ভাইয়া। 60 থেকে 40 তে নেওয়া হয়েছে, এখানে জাস্ট একটা কাজ করে নেওয়া লাগবে, এই যে 500 ml যেটা আছে, এটাকে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দিয়ে ওই যে ভাই গুণ করে। আজকে এই পর্যন্ত রাখেন, এগুলা পরে ঠিক আছে।